গুড মর্নিং ছাত্ররা, তোমাদের ক্লাস 8-এর আজকের যে অঙ্কের ক্লাসটি হচ্ছে সেখানে তোমাদের সম্পাদ্যের অন্তর্গত আরও একটি অধ্যায়, সেটা হচ্ছে 22 নম্বর অধ্যায়, যেটার নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা অঙ্কন। তো এই অধ্যায়টি নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এই অধ্যায়টিতে এর আগে সম্পাদ্যের বেশ কিছু অধ্যায় তোমাদের আলোচনা করেছি। তো এই অধ্যায়টিতে এই অধ্যায়ে যে জিনিসটা আছে সেটা আলাদাভাবে হয়তো প্রশ্নের আকারে আসে না তোমাদের, কিন্তু অন্য সম্পাদ্য আঁকতে গেলে তখন এই কিভাবে একটা সরলরেখার সাথে সমান্তরাল করে আরও একটি সরলরেখা অঙ্কন করতে হয় সেটি সেখানে জানা প্রয়োজন হয়। তো সেই হিসেবে দেখতে গেলে এই অধ্যায়টিও যথেষ্টই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তো এখানে সমান্তরাল সরলরেখা কী করে আঁকতে হয় সেটা আমি যে করে দেখাবো সেটা কোনো নির্দিষ্ট মাপ নিয়ে আমি করে দেখাবো না, জেনারেল অঙ্ক হিসেবে করে দেখাবো, কারণ এখানে আলাদা করে কোনো বিশেষ মাপ নিয়ে কিছু অঙ্কন করার প্রয়োজন পড়ে না সাধারণত। তো দেখো, এখানে প্রশ্নটা লিখেছি যে একটি প্রদত্ত সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন। অর্থাৎ কি না, একটা সরলরেখা দেওয়া থাকবে, সরলরেখার বাইরে উপরে বা নিচে যে কোনো দিকে একটা বিন্দু দেওয়া থাকবে। এবার তোমাকে যেটা করতে হবে যে ওই বিন্দু দিয়ে ওই প্রদত্ত সরলরেখার সমান্তরাল করে একটি সরলরেখা আঁকতে হবে। এবার সেটা কিভাবে আঁকবো না, একটা প্রদত্ত বিন্দু দিয়ে অপর একটি প্রদত্ত সরলরেখার সাথে সমান্তরাল করে একটি সরলরেখা আঁকতে গেলে মূলত তিনটি পদ্ধতি তোমাদের সিলেবাসে আছে, অর্থাৎ তিনটিভাবে আঁকা যেতে পারে। তো আমি তিনটে পদ্ধতিই তোমাদেরকে করে দেখিয়ে দেবো, খুবই সহজ, ঠিক আছে? তাহলে এবার আসা যাক প্রথম পদ্ধতিতে, অর্থাৎ প্রথমভাবে কিভাবে আঁকা যেতে পারে। প্রথম পদ্ধতিতে মনে করো যে প্রথমে আমি একটা সরলরেখা নিই, যে কোনো মাপের একটি সরলরেখা নিতে পারো, আর তার বহিস্থ একটি বিন্দু, মনে করো এরকম জায়গায় একটা বিন্দু নিলাম, সরলরেখাটার নাম দিলাম AB, বহিস্থ বিন্দুটির নাম দিলাম C। এবার আমার কাজটা কি হবে না, C বিন্দু দিয়ে যাবে একটা সরলরেখা, সেরকম একটা সরলরেখা আঁকতে হবে। সেটা কীরকম হবে, C বিন্দু দিয়ে যাবে এবং AB সরলরেখার সাথে সমান্তরাল হবে। তো এটা আঁকতে গেলে প্রথমেই আমাকে যেটা করতে হবে, যে কোনোভাবে C বিন্দু থেকে একটা AB সরলরেখার উপর একটা সরলরেখা টেনে নিতে হবে। সেটা লম্ব সরলরেখায় যে টানতে হবে এমন কোনো মানে নেই, লম্বভাবে যে টানতে হবে কোনো মানে নেই, যে কোনো অ্যাঙ্গেল করে একটা সরলরেখা টেনে নিলাম, ঠিক আছে? এটার নাম দিলাম সাপোজ D। এবার তোমাদের পেন্সিল কম্পাসটি নাও, পেন্সিল কম্পাসটি নিয়ে এই D বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ টানলাম। ওই একই মাপ নিয়ে C বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানলে। এবার হচ্ছে যে দেখো, D বিন্দুতে বসিয়ে যে বৃত্তচাপ টেনেছি সেটা এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, আবার এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। অপরদিকে C বিন্দুতে বসিয়ে যে বৃত্তচাপ টেনেছি সেটা একটা জায়গাতে এইখানে ছেদ করেছে। তাহলে আমি কি করব, প্রথম D বিন্দু থেকে যে বৃত্তচাপটা টান হয়েছে সেটা যে দুটো জায়গায় ছেদ করেছে তাদের মাঝের মাপটা আমাকে নিতে হবে পেন্সিল কম্পাস দিয়ে। এই পর্যন্ত মাপটা নিলাম, নিয়ে C বিন্দুতে থেকে আঁকা বৃত্তচাপটি যে জায়গায় ছেদ করেছে সেখানে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসিয়ে অপর দিকে ওই একই মাপের একটা বৃত্তচাপ নাও। দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা আর C বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। এটাকে নাম দিয়ে দাও EF। তাহলে EFটা হয়ে যাবে AB সরলরেখার সাথে সমান্তরাল, এবং সেটা অবশ্যই C বিন্দুগামী। কেন সমান্তরাল হবে না, দেখো D বিন্দুতে বসিয়ে যে বৃত্তচাপটা টেনেছিলাম ওই একই মাপ নিয়ে C বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টেনেছি, তারপরে এইখান থেকে এত দূর অবধি মাপ নিয়ে
সমান করে এখান থেকে এত অবধি মাপ নিয়েছি, তাহলে এইখানে যে কোণটা আর এইখানে যে কোণটা তৈরি হয়েছে এরা পরস্পর সমান কোণ, কিন্তু এরা হচ্ছে একান্তর কোণ, সেই জন্যই এটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা হলো একটা মেথড। নেক্সট এবার আসা যাক দ্বিতীয় যে পদ্ধতিটা আছে। দ্বিতীয় পদ্ধতিতেও আমরা প্রথমে একটা সরলরেখা টেনে নেব। আর এরকমভাবে একটা বিন্দু সি নিয়ে নিলাম, সরলরেখাটার নাম দিলাম এবি। আচ্ছা, এবার সি বিন্দুটা যোগ করে দিই। সি বিন্দুটা থেকে এবি সরলরেখা অবধি একটা যে কোনো কোণ করে একটা সরলরেখা টেনে দিলাম, এটার নাম দাও ডি। এবার কি করব, আগের মতোই ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানলাম। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে এক্ষেত্রে সি বিন্দু থেকে এবি সরলরেখা অবধি যে সরলরেখা টেনেছিলাম সেটাকে উল্টো দিকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। সেটাকে উল্টো দিকে একটুখানি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, মনে করো এটা ই বিন্দু, ই অবধি বাড়ালাম। এবারে ডি বিন্দুতে বসিয়ে যে বৃত্তচাপ টেনেছিলাম, এই সি বিন্দুতে বসিয়ে ওই একই মাপের একটা বৃত্তচাপ একই সাইডে টানলাম। আগের ক্ষেত্রে উল্টো দিকে টেনেছিলাম, এক্ষেত্রে একই সাইডে। এবার হচ্ছে যে ডি বিন্দুতে বসিয়ে আঁকা বৃত্তচাপটি যে দুটো জায়গায় ছেদ করেছে সেই দুটো জায়গার মধ্যে মাপটা নাও, নিয়ে সি বিন্দুতে বসিয়ে আঁকা বৃত্তচাপটি দেখো এখানে একটা জায়গায় ছেদ করেছে, তাহলে এখানে বসাও ওই একই মাপ নিয়ে, নিয়ে এইখান থেকে একটা অংশ কেটে নাও। দেখো ছেদ করেছে, এই বিন্দুটাকে চিহ্নিত করো, করে সি বিন্দুর সাথে যোগ করে দুদিকে বাড়িয়ে দাও। এটার নাম দিলাম এফ জি। তাহলে এই এফ জিটা হয়ে যাবে সমান্তরাল এ বি। এক্ষেত্রে দেখো অনুরূপ কোণের প্রপার্টি ইউজ করা হয়েছে, কারণ এখানেও এই কোণটা আর এই কোণটা সমান, কিন্তু এরা একই দিকে, এটা হচ্ছে অনুরূপ কোণ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে সমান্তরাল সরলরেখা অঙ্কন করার লাস্ট যে মেথডটা তোমাদের, সেটা হচ্ছে যে একটা সরলরেখা টানো প্রথমে, আর একটা বিন্দু নিয়ে নাও, সি বিন্দু, এবি সরলরেখা নিলাম। এবার এবি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু ডি নিয়ে নিলাম, এবার সি আর ডি যোগ করে দেবো। সি আর ডি যোগ করে দিলাম। এবার এই পদ্ধতিতে সমান্তরাল সরলরেখা টানতে হলে তোমাকে যেটা করতে হবে, এবি সরলরেখার মধ্যে ডি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু আমি মনে করো ও নিলাম, ও নাম দিলাম সেটা। এবার কি করব, পেন্সিল কম্পাসটা নাও, ডি বিন্দু থেকে ও বিন্দু অবধি একটা বৃত্তচাপ নাও, মাপ নাও। মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে ওই একই মাপের একটা বৃত্তচাপ টানো। হলো? এবার ডি থেকে সি অবধি মাপ নাও। ডি থেকে সি অবধি মাপ নাও, নিয়ে ও বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ টানো। দেখো ছেদ করেছে। এই প্রসেসটা হচ্ছে অনেকটা ওই সামান্তরিক অঙ্কন করার প্রসেস। ঠিক আছে, সেটা দিয়ে এইভাবে সমান্তরাল সরলরেখা আঁকা যায়। তাহলে এইটা আর এই বিন্দুটা যোগ করে দিলাম যেখানে বৃত্তচাপ দুটো ছেদ করেছিল, আর এটাকে তোমরা যোগ করতেও পারো, নাও পারো।
আমি মনে করো ডট ডট লাইন দিয়ে যোগ করে দিলাম, কারণ এটা প্রয়োজন নেই। এখানে যে যোগ করেছিলাম এটাকে দুদিকে বাড়িয়ে দিতে পারো। এটার নাম মনে করো ই দিলে, এখানে এফ দিলে, জি দিলে, তাহলে এই এফ জি সরলরেখাটা হয়ে যাবে এবি সরলরেখার সাথে সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই যে মোট তিনটে প্রসেসের মধ্যে তোমাদের যার যেটা সুবিধা মনে হবে সেই প্রসেসে তোমরা একটা সরলরেখার সঙ্গে সমান্তরাল করে আরও একটা সরলরেখা অঙ্কন করতে পারো। এটা অন্য সম্পাদ্য সমাধান করতে গেলে এই সমান্তরাল সরলরেখা আঁকার এই প্রসেসগুলো ইউজ করতে হবে। তার মধ্যে যেটা সুবিধা হবে সেটা দিয়ে তোমরা আঁকতে পারো। বোঝা গেছে? আচ্ছা, এতক্ষণ তো তোমাদের কিভাবে একটা বিন্দু দিয়ে অন্য কোনো একটা সরলরেখার সাথে সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হয় সেটা করে দেখালাম, কি কি পদ্ধতিতে করা যেতে পারে। এবার আসি তোমাদের পরবর্তী অধ্যায়ে। যেহেতু 22 নম্বর অধ্যায়টি খুবই ছোট, সেহেতু ওটি আলোচনার জন্য গোটা একটা ক্লাস নষ্ট করার কোনো মানে হয় না। তো সেই জন্যই একই সাথে তোমাদের আজকের ক্লাসে পরবর্তী অধ্যায় অর্থাৎ 23 নম্বর অধ্যায়টিও আলোচনা করে দিচ্ছি। এখানে কি আছে? এটি সম্পাদ্যের একটি অধ্যায়। এখানে আছে হচ্ছে যে প্রদত্ত সরলরেখাংশটিকে সমান 3টি, 5টি ভাগে বিভক্ত করা। অর্থাৎ একটা নির্দিষ্ট মাপের সরলরেখা দিয়ে দেবে তোমাদের, দিয়ে বলবে হয় ওটিকে 3টি সমান ভাগে ভাগ করো, বা 5টি সমান ভাগে ভাগ করো, বা 4টি সমান ভাগে ভাগ করতেও বলতে পারে। তো সেসব ক্ষেত্রে কিভাবে ছবিটি আঁকবে সেটি আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি 3টে সমান ভাগে ভাগ করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো একইভাবে করতে হয় সেটা আমি লাস্টে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে মনে করো আমি 9 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা নিলাম, কি ধরো আরেকটু বড় যদি নিই, সাপোজ 12 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা নেব, নিয়ে সেটাকে 3টে সমান ভাগে ভাগ করতে হয় কীভাবে সেটা করে দেখাবো। তাহলে প্রথমে তোমাকে 12 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা আঁকতে হবে। তো আমি একটু বড় মাপের সরলরেখায় নিলাম, কারণ হচ্ছে যাতে ছবিটা দেখতে একটু বুঝতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে 12 সেমি মাপের একটা সরলরেখা নিয়েছি। এবার কি করতে হবে? এটাকে এবি নাম দাও, এবির জায়গায় অন্য যে কোনো কিছু নাম দিতে পারো। এবার হচ্ছে যে এ বিন্দুতে যে কোনো মাপের একটা কোণ এঁকে নিতে হবে। প্রথমে এ বিন্দুতে যে কোনো মাপের একটি কোণ উপরের দিকে এঁকে নিলাম। এটাকে একটু বেশি দূর বাড়িয়ে নাও, কারণ যেহেতু মূল সরলরেখাটি বড় আকারে নিয়েছি সেই জন্য একটু বেশি দূর বাড়িয়ে নিলাম। ঠিক আছে, এটার নাম দিলাম সাপোজ সি। এবার কি করব? এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে দেখো এইখানে যে কোণটি তৈরি হয়েছে বিএসি কোণ, এই কোণের সমান করে বি বিন্দুতে ঠিক উল্টো দিকে, অর্থাৎ এবি সরলরেখার উপরে এই কোণটা আছে, তাহলে এবি সরলরেখার নিচের দিকে ওই কোণের সমান করে বি বিন্দুতে একটি কোণ আঁকতে হবে। ঠিক আছে, এটাকে এইভাবে ভাবতে পারো, অথবা আরেকভাবে ভাবতে পারো যে বি বিন্দু দিয়ে এসি সরলরেখার সাথে সমান্তরাল করে একটি সরলরেখা আঁকবো, সেটা এই পাশে আঁকতে হবে উল্টো দিকে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে আঁকবো না, দেখো সমান্তরাল সরলরেখা আঁকার ক্ষেত্রে আমি প্রথম যে পদ্ধতিটা তোমাদের দেখিয়েছিলাম যে একান্তর কোণ দিয়ে যেটা হয়, সেই প্রসেসটাই এখানে ইউজ করতে হবে। তাহলে তার জন্য প্রথম স্টেপ হচ্ছে এ বিন্দুতে আগে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নাও। ধরো এই ওই একই মাপের বৃত্তচাপ বি বিন্দুতে নাও।
এবার এই বিন্দুতে অঙ্কিত বৃত্তচাপ দেখো যে দুটো জায়গায় ছেদ করেছে সেই দুটো জায়গার মধ্যে মাপটা নিয়ে নাও। নিলাম। এবার বি বিন্দুতে অঙ্কিত বৃত্তচাপ দেখো একটা জায়গাতে ছেদ করেছে, সেই জায়গায় পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। সেটা আবার এদিকে এক জায়গায় ছেদ করেছে। এই ছেদ বিন্দু আর বি বিন্দুটা যোগ করে এই বরাবর বাড়িয়ে দেবো বেশ কিছুটা। তাহলে বি বিন্দু আর এই ছেদ বিন্দুটা মেলাও, মিলিয়ে এটাকে অনেকটা পর্যন্ত বাড়িয়ে দাও। এদিকে যে বিন্দুতে ছেদ করলো সেটার নাম দিলাম সাপোজ ডি। এবার কি করব, এবার হচ্ছে উপরের দিকে যে সরলরেখাটা আছে এসি, সেখান থেকে আমাকে কি বলে তিনটে সমান ভাগে ভাগ করব। এবি সরলরেখাকে তিনটে সমান ভাগে ভাগ করব। তিনটে সমান ভাগে ভাগ করতে গেলে যেটা করতে হবে, এসি থেকে এ বিন্দু দিয়ে শুরু হবে। এই এসি সরলরেখা থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ এই একটা কাটলাম, যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে আর একটা কাটলাম, হলো। আবার ওই একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটলাম, একই মাপ নিয়ে যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে আবার একটা কাটলাম। তাহলে দেখো এসি থেকে কটা বৃত্তচাপ কাটলাম, যে কোনো মাপ নিয়ে এই একটা, এখান থেকে বসিয়ে আরেকটা, দুটো, এখানে বসিয়ে এই একটা, আবার যেখানে ছেদ করলো সেখান থেকে আবার একটা, দুটো। আমাকে যেহেতু সমান তিনটে ভাগে ভাগ করতে বলেছে, সেই জন্য এরকম দুটো বৃত্তচাপ দুটো সাইড থেকেই কেটে নিতে হবে, ঠিক আছে। যদি বলতো যে 5টা সমান ভাগে ভাগ করো, তাহলে 5 - 1 করলে কত হয়, 4। তাহলে এরকম 4টে বৃত্তচাপ পরপর কেটে নিতে হতো। এদিক থেকেও একটা, দুটো, তিনটে, 4টে পরপর কেটে নিতে হতো। যদি বলতো 4টি সমান ভাগে ভাগ করো, তাহলে 4 - 1 মানে 3। তাহলে এইভাবে পরপর 3টে বৃত্তচাপ কেটে নিতে হতো। বোঝা গেছে? আশা করি বোঝাতে পারলাম যে যটা সমান ভাগে ভাগ করতে বলবে একটা সরলরেখাকে, তার থেকে এক কম করলে যত হয় ততগুলো বৃত্তচাপ সমান মাপের পরপর সিরিয়ালি কেটে নিতে হবে উপরের বাহুটা থেকে। আবার একইভাবে ওই একই মাপ নিয়ে নিচের বাহুটা থেকে কেটে নিতে হবে, হলো। এবার দেখো এই যে এখানে আর এখানে ছেদ করেছে, এখানে আর এখানে ছেদ করেছে, তাহলে এই দুটো যোগ করব। মনে রাখবে উপরের লাস্ট বৃত্তচাপ আর নিচের ফার্স্ট বৃত্তচাপ পরস্পর যোগ হবে। সেইভাবে সিরিয়ালি পরপর বৃত্তচাপগুলো যুক্ত করে দিতে হবে। যোগ করে দিলাম। তাহলে কোথায় কোথায় ছেদ করলো, এটাকে নাম দিলাম ই, এটাকে নাম দিলাম এফ। তাহলে দেখো এবি সরলরেখাকে ই আর এফ বিন্দুতে এই দুটো লাইন ছেদ করেছে। তাহলে এবি সরলরেখার তিনটে পার্ট হয়েছে, এ এফ, এফ ই আর ইভি। এরা হচ্ছে পরস্পর সমান, এ এফ, এফ ই সমান ইবি। প্রদত্ত এবি সরলরেখাটি ই ও এফ বিন্দু দ্বারা সমান তিনটি অংশে বিভক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে প্রদত্ত এবি সরলরেখাটি ই ও এফ বিন্দু দ্বারা সমান তিনটি অংশে বিভক্ত হয়েছে। তাহলে আমি আবার পুরো প্রসেসটা যদি একটু ছোট করে বলি তোমাদের, তাহলে প্রথমে কি করবে, সরলরেখাটা যা মাপ দেওয়া থাকবে সেই মাপে নিয়ে নেবে, নিয়ে সেখান থেকে উপরের দিকে যে কোনো মাপের একটা কোণ আঁকলে, এবার সেই কোণের সমান করে এই বি বিন্দুতে উল্টো দিকে একটা কোণ আঁকতে হবে, হলো।
এবার যদি সমান তিনটে সমান যতগুলো ভাগে ভাগ করতে বলবে তার থেকে এক কম করলে যত হয় ততগুলো একই মাপের বৃত্তচাপ পরপর কেটে নেবে। প্রথমটা যেখানে কাটবে সেখান থেকে পরেরটা, সেখান থেকে তারপরেরটা, এইভাবে নিচের দিকেও তাই পরপর কেটে নেবে। এবারে এই দিকে যে লাস্ট বৃত্তচাপ এটা, এদিকে ফার্স্ট বৃত্তচাপ এটা, এই দুটো পরস্পর ছেদবিন্দু দুটো যোগ করে দাও, তারপরেরগুলো যোগ করে দাও, এইভাবে যোগ করে করে ছেদবিন্দুগুলোর নাম দিলাম, এগুলো হয়ে গেল। তো এইভাবেই বলার যে যদি বলে যে এবিকে এনটি সমান অংশে ভাগ করো, তবে n-1 সংখ্যক বৃত্তচাপ নিতে হবে। পাঁচখানা বললে চারটে সমান ভাগ করতে বললে তিনটে, এইভাবে নিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম 5টা তোমাদের বলবে হয়তো, ঠিক আছে। তাহলে এই রকম তোমরা অনুশীলনী থেকে দেখে একটু প্র্যাকটিস করো, করে তোমরা ছবি তুলে আমাকে দেখাতে পারো যে একটা 5টা সমান ভাগে ভাগ করা কি একটা 4টে সমান ভাগে ভাগ করা, এরকম তোমরা নিজেরাই চেষ্টা করতে পারো। যেমন মনে করো 10 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা আঁকো, এঁকে সেটাকে সমান 5টি ভাগে ভাগ করো, করে ছবিটা আঁকা হয়ে গেলে একটু স্কেল দিয়ে মেপে নাও যে প্রতিটা টুকরোর মাপ কত হবে। 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাকে যদি 5টি সমান ভাগে ভাগ করো তাহলে প্রতিটা ভাগের মাপ হবে 2 সেমি। তাহলে স্কেল দিয়ে চেক করে নেবে মেপে যে প্রতিটা টুকরোর মাপ 2 সেমি হলো কিনা, যদি হয় তাহলে বুঝবে তোমার আঁকাটা ঠিক আছে। তাহলে তোমরা একটা 10 সেমি সরলরেখা নিয়ে সমান 5টি ভাগে কী করে ভাগ করা যায় সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তাহলেই জিনিসটা শিখে যাবে। ঠিক আছে, এই অবধি থাক আজকে।